স্বাগত খেলাধুলা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি ফারজানা ইয়াসমিন। আর শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ঈদের আগেই অসচ্ছল ক্রীড়াবিদদের সহায়তার উদ্যোগ, তালিকা করছে ফেডারেশন। চড়া দামে বিক্রির আশা মুশফিকের ব্যাট, 5,10,000-এ বিক্রি মুন্নার 2 জার্সি। ভারতীয়দের বিদেশি লিগে খেলার অনুমতি চান রায়না, সুইংয়ের জন্য থুথুর ব্যবহারের পক্ষে কামিন্স। জার্মান লিগ শুরু নিয়ে নতুন শঙ্কা, ইউভেন্টাস লিও ম্যাচ দিয়ে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত। করোনায় আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদদের সহায়তায় শিগগিরই ফেডারেশনগুলোর সাথে যোগাযোগ করবে ক্রীড়া মন্ত্রণালয়। ঈদের আগেই অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমের। সেজন্য খেলোয়াড়দের তালিকা তৈরির কাজ শুরু করছে ফেডারেশনগুলো। সাউথ এশিয়ান গেমসে রেকর্ড সাফল্য এনেছিল বাংলাদেশের ক্রীড়াবিদরা। আর্চারি, কারাতে সহ কয়েকটি ডিসিপ্লিনে একাধিক স্বর্ণ জয় এদেশের ক্রীড়াঙ্গনকে করেছিল সমৃদ্ধ। ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশায় ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। কদিন বাদেই অনিশ্চয়তায় সারা দেশের হাজারো ক্রীড়াবিদ। করোনা কেড়ে নিয়েছে মাঠের খেলা, উপার্জন বন্ধ খেলোয়াড়দের। তবে দুঃসময় খেলোয়াড়দের পাশে থাকছে মন্ত্রণালয়। 1000 ক্রীড়াবিদদের অর্থ সহায়তার ঘোষণা কদিন আগেই দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। শিগগিরই ফেডারেশনগুলোর সাথে যোগাযোগ করবে জাতীয় ক্রীড়া পরিষদ। যে সমস্ত খেলোয়াড় ক্রীড়াবিদ করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কর্মহীন হয়ে পড়েছে, তাদেরকে জাতীয় ক্রীড়া পরিষদ তথা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে মানবিক সহায়তার অংশ হিসাবে আর্থিক অনুদান প্রদান করা হবে। প্রাথমিকভাবে 27টি ফেডারেশনকে সহায়তার পরিকল্পনা থাকলেও সংখ্যাটি বাড়তে পারে। একই সাথে কোন ফেডারেশনে কতজন খেলোয়াড় সহায়তা পাবেন তাও নির্ধারণ করছে মন্ত্রণালয়। ইতিমধ্যে খেলোয়াড়দের তালিকা তৈরির কাজ শুরু করেছে ফেডারেশনগুলো। যারা র্যাঙ্কিং প্লেয়ার আছে তাদের ভিতরে যারা অসহায় অবস্থা আছে তাদের এটা আমরা বিবেচনায় প্রথম। এরপরে আমরা যারা ন্যাশনাল খেলে তাদের গুলো আওতায় আনবো। আমাদের একটা অফিসিয়ালি বলছি যে আমাদের একটা যারা দুস্থ প্লেয়ার হিসেবে আছে তাদের একটা লিস্ট করতে, সেভাবে করে রাখছে। ওই চিঠি পাইলে দেন, তারপরে সিদ্ধান্ত নেব যে কিভাবে করবে। আর ইতিমধ্যে আমরা আমাদের যে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে যে প্লেয়াররা আছে 20 জনের মতন বিভিন্ন বাহিনীতে হয়ে গেছে, কন্ট্যাক্টে গেছে। খেলোয়াড়দের কাছে কিভাবে অর্থ পৌঁছাবে সেটা নিয়ে ধোঁয়াশায় ফেডারেশনগুলো। মন্ত্রণালয় জানিয়েছে ব্যাংক চেকের মাধ্যমে কেবল অর্থ প্রদান সম্ভব, কিন্তু ব্যাংকিং লেনদেনের মাধ্যমে করোনার ঝুঁকি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শনিবার জন্মদিনে লাইভে এসে ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলাম প্রক্রিয়া শুরু করেন মুশফিক। প্রিয় স্মারক নিলামে তোলা আকবরও ছিলেন তার সঙ্গে। দুজনের আলাপচারিতায় উঠে আসে নানা জানা অজানা প্রসঙ্গ। এই প্ল্যাটফর্মে বিক্রির অপেক্ষায় আছে নাইম শেখ ও মোসাদ্দেক সৈকতের ব্যাটও। নিলাম শেষ হবে বুধবার রাত 10টায়। দুই প্রজন্মের দুই তারকা দুজনেই উইকেট কিপার ব্যাটসম্যান, খেলেন মিডল অর্ডারে। করোনা ফান্ড গঠনে দুজনেই নিলামে তুলেছেন প্রিয় স্মারক। মুশফিক তার প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট, আর আকবর দিয়েছেন যুব বিশ্বকাপ ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস। করোনা সংকটের সহায়তায় তাদের এই প্রয়াস। এই মহৎ উদ্যোগে মুশফিকুর রহিম, আকবর আলী নিলাম প্রক্রিয়া শুরু করতে মুশফিক আকবরের লাইভে একসাথে যুক্ত হওয়া, কিন্তু তা ছাপিয়ে গেল মজার আলাপচারিতায়। উঠে এলো নানা প্রসঙ্গ। একটা জিনিস অন্তত ভালো হয়েছে মুশফিক ভাই, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে এখন যে ট্রেন্ড যাচ্ছে যে মাথার চুল ফেলে একদম টাক হয়ে যাওয়া, সেটাতে আপনি গা ভাসাননি। আসলে হ্যাঁ, দেখলাম অনেকেই করছে। আসলে আমার মাথার চুল খুব একটা বেশি নেই, তো আমি চিন্তা করলাম যে একবারে যদি ফেলি, আবার যদি কোনো সময় নাই ওঠে তখন আবার আরেক প্রবলেমে পড়ে যাবো। তো এই জন্য একটু সেফ করে চলার চেষ্টা করছি। আমরা যে ওয়ার্ল্ড কাপটা জিতেছি সেটা কিন্তু আমি শুধু একাই খেলেছি এরকম না, আমাদের পুরো টিম ওয়ার্ক সেখানে ছিল এবং পুরো টিমেরই কৃতিত্ব ছিল। আর
এই জার্সিটার কথা যদি বলেন তাহলে সেই ওয়ার্ল্ড কাপ থেকে যতগুলো স্মারক হয়েছে সবগুলোই আমার কাছে অনেক স্পেশাল। বাট এই মুহূর্তে এই ক্রাইসিস টাইমে যদি আমাদের সেখান থেকে কিছু মানুষেরও যদি হেল্প হয়, তো সেই চিন্তা ভাবনা থেকেই আসলে এখানে অংশগ্রহণ করা। মুশফিক আকবরের উঠে আসায় বড় অবদান বিকেএসপির। গুরু নাজমুল আবেদিন ফাহিম এ দুজন সম্পর্কে জানেন অন্য অনেকের থেকে বেশি। তাদের নিয়ে স্মৃতি রোমন্থন করলেন, দিলেন ভবিষ্যৎ বার্তা। ও বোধহয় একমাত্র খেলোয়াড় যাকে আমরা প্রথম থেকে দেখেই ধরে নিয়েছিলাম যে এই ছেলেটা জাতীয় দলে খেলবে। হি ইজ প্রবাবলি দি অনলি ওয়ান। যদিও সাকিব বিকেএসপি থেকে এসছে বা আরো অনেকেই বিকেএসপি থেকে এসছে, বাস মুশফিক প্রবাবলি ইজ দ্য প্লেয়ার। মুশফিককে আমি যেভাবে চিনি, আকবরকে আমি সেভাবে স্বাভাবিকভাবে চিনি না, কারণ আমি তখন বিকেএসপিতে ছিলাম না যখন ওরা বিকেএসপিতে বড় হয়েছে। আমি আকবরের সাথে আমার প্রথম পরিচয় ফাইনালের ম্যাচে দিয়েছি। এর আগে ওর সম্পর্কে শুনেছি কিছু, ওর খেলা সম্পর্কে শুনেছি, কিন্তু ওকে দেখেছি আমি ফাইনালের সময়। এবং থ্যাংক গড যে ফাইনাল ম্যাচটা আমি দেখেছি, কারণ ওটা যদি না দেখতাম আকবরকে চেনাটা কিন্তু সম্ভব হতো না। আড্ডায় মজার অংশ র্যাপিড ফায়ার রাউন্ড। পছন্দ অপছন্দের উত্তর দিতে হলো চটজলদি। অবশ্যই সাকিব খান না অনন্ত জলিল? সাকিব আল হাসান। ভেরি ট্রিকি। কাচ্চি বিরিয়ানি না তেহারি? যদি বেছে নিতে চাই তাহলে কাচ্চি বিরিয়ানি। তাই মেসি না রোনালদো? রোনালদো। মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট চড়া দামে বিক্রি হবে তা পরিষ্কার। নিলাম শুরুর ঘন্টা খানেকের মধ্যে দাম 30 লাখ ছাড়িয়ে যায়। সেটা কততে গিয়ে ঠেকে তারই অপেক্ষা। নিলাম চলবে বুধবার রাত 10টা পর্যন্ত। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় দুস্থদের আর্থিক সহায়তার জন্য নিলামে বিক্রি হয়েছে প্রয়াত কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার ঐতিহাসিক 2 নম্বর জার্সি। দাম উঠেছে 3 লাখ টাকা। একই সাথে আবাহনীর হয়ে খেলা জার্সিটিও নিলামে বিক্রি হয়েছে। ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি বিক্রি হয়েছে 5,55,000 টাকায়। ভুল করে নাকি বাংলাদেশে জন্মেছিলেন, মোনেম মুন্নাকে নিয়ে জাতীয় দলের সাবেক কোচ অটো ফিস্টারের মূল্যায়ন। ফুটবলের শক্তিধর কোনো দেশে জন্মালে হয়তো মুন্নাকে বিশ্বচিন্ত অন্যভাবে। অকালেই চলে গেছেন ওপারে, কিন্তু লাল সবুজের প্রতি দায়বদ্ধতা হয়তো শেষ হয়নি। তাই তো করোনার বিরুদ্ধে লড়াইও আছেন দেশের মানুষের পাশে। 1989 সালে প্রেসিডেন্ট গোল্ড কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে যে জার্সি পরে খেলেছিলেন মুন্না, সেই জার্সিটি নিলামে তোলেন তার স্ত্রী। ফেসবুকে অকশন ফর অ্যাকশনের আয়োজনে মুন্নার স্মৃতি রোমন্থন করেছেন অনেকেই। আমার মাথা ফুটে গিয়েছিল, মাথা ব্যান্ডেজ করে মুন্না বলছে না আমার ভাই খেলবে, মাথা ব্যান্ডেজ করলেন, ওই মাঠে নামবে। এবং আমি মাঠে নেমেছিলাম। বাংলাদেশে তার যে পারফরমেন্স সেটাকে বিচার করেই বলছি যে তাকে কিং ব্যাক হিসাবে বলতো, তাকে আসলে বিট করে গোল করাটা যে কোনো মুহূর্তে কষ্টকর ছিল। কিংবদন্তির 2 নম্বর জার্সিটি বিক্রি হয়েছে 3 লাখ টাকায়। হঠাৎই আবাহনীর হয়ে খেলা জার্সিও নিলামে তোলার প্রস্তাব আসে, সেটি বিক্রি হয় 2,10,000 টাকায়। মুন্নার জিনিস আমার কাছে ছিল, আমি এটাকে অনেক যত্ন করছি, হয়তো এটা মাঝে মাঝে দেখছি, তখন মুন্নার কথা মনে হয়েছে, তো এটা আমি ভালো কাজে দিতে পারতেছি, এই জন্য আমি আসলে আমার অনেক ভালো লাগতেছে। নিলামে ওঠে ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি। 2013 সাফের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন যে জার্সি পরে, তার দাম উঠেছে 5,55,000 টাকা। করোনা যে মার্কেটে গিয়েছিলেন, এই জন্য আমি আনন্দিত যে তারা মূল্য আসলে সূচিবদ্ধ করতে যে মানুষের কল্যাণে এগিয়ে আসা, এটার একটা প্রতিফলন ঘটেছে বলে আমি। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সাবেক ফুটবলার আলফাজ কাঞ্চনও প্রিয় জার্সি নিলামে তুলেছেন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার পর এবার আইপিএল আয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিসিসিআই। এদিকে চুক্তির বাইরে থাকা ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি চান সুরেশ রায়না। আর বল শাইনিংয়ে থুথুর ব্যবহার বাতিলে খুশি নন অজি স্পিড স্টার প্যাট কামিন্স। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় বিজ্ঞাপন আইপিএল, দর্শক আবেদন আকাশ ছোঁয়া। করোনা সংকটে যখন জমকালো আয়োজন নিয়ে ভারতের শঙ্কা, অন্যরা সুযোগ নিতে চাইছে। কিছুদিন আগে প্রস্তাব আসে শ্রীলঙ্কা থেকে, এবার আইপিএল আয়োজনে আগ্রহী আরব আমিরাত। এরই মধ্যে বিসিসিআইকে তারা প্রস্তাবও দিয়েছে। 2014-তে ভারতে সাধারণ নির্বাচনের কারণে আইপিএলের 20টি ম্যাচ হয়েছিল উপসাগরীয় দেশে।
কিন্তু পুরো আসর করার মতো সামর্থ্য নিয়ে আছে প্রশ্ন। এছাড়া ওখানকার করোনা পরিস্থিতিও উদ্বেগজনক, মৃতের সংখ্যা 200-র কাছাকাছি। এই অবস্থায় কোনো সিদ্ধান্তের প্রশ্নই আসে না বলছেন বিসিসিআইয়ের কর্মকর্তা অরুণ ধুমাল। বলেছেন স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। আইপিএল নিয়ে অনিশ্চয়তায় চিন্তিত দেশি বিদেশি ক্রিকেটাররা। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকাদের জন্য এটা আরও হতাশার, কারণ ভারতীয়দের বিদেশি লিগে খেলার অনুমতি নেই। এক যুগ ধরে চলে আসা এই অবস্থার অবসান চান সুরেশ রায়না। চাই ও কোই ভি লিগ হো, हमें 2 লিগ अलाउड करो जहां पे हम जाएं खेलें। আশা করি আইসিসি অথবা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিসিআই আলোচনা করবে এবং বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের বাইরের লিগে খেলার অনুমতি দেবে। আমার মনে হয় ইউসুফ, আমি, উথাপা এরকম আরো অনেকে আছে যারা বাইরের লিগে খেলে আরো শিখতে পারবে। সেটা যে লিগই হোক, আমাদেরকে 2টি বিদেশি লিগে খেলার অনুমতি দেয়া হোক। ক্রিকেট ফিল্ডেও থাকবে নানা বিধিনিষেধ। এরই মধ্যে বল শাইনিংয়ে থুতু লালার ব্যবহার বাতিলের কথা বলছে আইসিসি। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অস্ট্রেলিয়াতে। সত্যি যদি থুতু লালার ব্যবহারে নিষেধাজ্ঞা আসে তাহলে বিপদে পড়তে হবে বলছেন প্যাট কামিন্স। বল সুইং করানোর ক্ষেত্রে থুতুর বড় ভূমিকা থাকে। টেস্টে বলের সুইং এর সঙ্গে ব্যাটসম্যানের লড়াই দেখাটাই মজার। সেই মজাটাই যদি না থাকে তাহলে তো চিন্তার বিষয়। স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। বলে থুতু লাগানোয় নিষেধাজ্ঞা এলে পেসারদের জন্য নিশ্চয়ই বিকল্প পথ বের করা হবে, বিশ্বাস কামিন্সের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জার্মানির ফুটবলে আবারও করোনা আতঙ্ক। ডায়নামো ড্রেসডেইনের 2 ফুটবলার করোনা পজিটিভ হওয়ায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে দিনক্ষণ ঠিক হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ইউভেন্টাস লিও ম্যাচের। 7 আগস্ট ক্লোজড ডোরে হবে শেষ 16 লড়াই। আর নিয়ম মেনে অনুশীলন করেছে লা লিগা জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। জার্মানিতে ফুটবল লিগ ফেরার 1 সপ্তাহ আগে নতুন শঙ্কা। দ্বিতীয় বিভাগের দল ডায়নামো ড্রেসেনের 2 ফুটবলার করোনায় আক্রান্ত। তাতে পুরো স্কোয়াডকে যেতে হচ্ছে 14 দিনের কোয়ারেন্টিনে। 17 মে হ্যানোভারের বিপক্ষে ম্যাচ দলটির। সেটা এখন সম্ভব নয়। এই খবরে বুন্দেসলিগা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা, যদিও নির্ধারিত 16 মে থেকেই লিগ শুরুতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগ শুরুর দিনক্ষণ মোটামুটি ঠিক করে ফেলেছে ইউএফা। ক্লোজ ডোরে ম্যাচ হবে তা নিশ্চিত। কবে ফিরছে খেলা, লিও তাদের ম্যাচের তারিখ জানিয়ে দিয়েছে। ক্লাবটির প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন শেষ 16 ইউভেন্টাসের সঙ্গে মোকাবিলা 7 আগস্ট। তুরিনে ম্যাচ হবে দর্শকহীন মাঠে। তবে পরিষ্কার নয় একই দিনে হবে কিনা ম্যান সিটি রিয়াল মাদ্রিদ ম্যাচ। ইউএফা করোনা পরিস্থিতি বুঝে সূচি নির্ধারণ করতে কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে রেনান লোদি করোনা পজিটিভ হলেও বিঘ্ন ঘটেনি অ্যাটলেটিকো মাদ্রিদের অনুশীলনে। লা লিগা প্রোটোকল মেনেই ট্রেনিং গ্রাউন্ডে ছোট মাদ্রিদ। শুরুতে তাপমাত্রা পরীক্ষা, পরে ফুটবলার কোচিং স্টাফ নেমেছে মাঠে। নার্ভাস নই, বরং এক্সাইটেড। অবশেষে অনুশীলনে ফিরতে পেরেছি। সতীর্থদের দেখে ভালো লাগছে। মাঠে বল দেখার অপেক্ষায় ছিলাম। ভালো লাগছে অবশ্যই। নির্দিষ্ট দূরত্ব মেনে অনুশীলন চলছে। এটার সঙ্গে অভ্যস্ত হতে হবে। মানিয়ে নেওয়া একটু হলেও কঠিন তো বটেই। ডিয়েগো সিমিওনে অস্কার ওর্তেগার অধীনে দলের প্রস্তুতিতে ছিল বাড়তি সতর্কতা। নির্দিষ্ট দূরত্ব মেনে জনপ্রতি একটা বল নিয়ে গা গরম করেছেন কস্তা গিমিনেজরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাটলেটিকো মাদ্রিদ, বিলবাও, গ্রানাদার পর করোনা পজিটিভ হয়েছেন রিয়াল বেতিসের ফুটবলার, যে কারণে লা লিগার নতুন তারিখ নিয়েও শঙ্কা রয়েছে। অন্যদিকে ইপিএল এর জরুরি সভার একদিন আগে ব্রাইটনের 3য় ফুটবলার করোনা পজিটিভ হয়েছেন। আর বুন্দেসলিগা শুরুর সপ্তাহখানেক আগে ইনজুরিতে ছিটকে গেলেন ফিলিপে কুতিনিও। করোনা ঝুঁকি এড়িয়ে লিগ চালুর চ্যালেঞ্জ টের পাওয়া যাচ্ছে। আক্রান্ত ফুটবলারের তালিকা লম্বা হচ্ছে দিনকে দিন। দুঃসংবাদ দিয়েছে রিয়াল বেতিস। করোনা টেস্টে পজিটিভ ওদের 2 ফুটবলার। নেতিবাচক খবরে 20 জুন থেকে লা লিগা শুরুর মিশন কঠিন হয়ে যাচ্ছে। স্বস্তির খবরও আছে। গেল কদিনে ক্লাবগুলোর ফুটবলার স্টাফের করোনা পরীক্ষার ফলাফল বলছে 5 জন আক্রান্ত এই ভাইরাসে। তবে সব বাধা ডিঙিয়ে খেলা মাঠে ফেরাতে চায় স্প্যানিশ ফুটবল। ঝুঁকি এড়াতে এসেছে নানা বিধিনিষেধ। হাত মেলানো আর থুতু ফেলাকে নিরুৎসাহিত করা হচ্ছে। এতে মিলবে হলুদ কার্ড। বিরতির পর প্রত্যেকের জার্সি পরিবর্তন করা বাধ্যতামূলক।
ইংলিশ প্রিমিয়ার লিগ পুনরায় শুরুর লক্ষ্যে সোমবার জরুরি সভা। আগের দিন দুঃসংবাদ পেয়েছে ব্রাইটন। মার্চ এপ্রিলে 2 ফুটবলারের পর নতুন করে ক্লাবটির আরও এক ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। অনুশীলন শুরুর আগে এমন খবর চিন্তায় ফেলে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। বুন্দেসলিগা শুরুর তৎপরতা চোখে পড়ার মতো। 16 মে শুরু হচ্ছে লিগ, তবে খেলা ফেরার সুখবরের মধ্যেই ইনজুরির কবলে পড়েছেন ফিলিপে কুতিনিও। 6 সপ্তাহের জন্য ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা। ইউনিয়ন বার্লিনের বিপক্ষে 17 মে নাম্বার 10-কে পাবে না বায়ার্ন মিউনিখ। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।